খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। ফিরতে চাই আলোচনার শিরোনাম আজকে ক্রিকেটের ভীষণ। আর সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিসিবির সম্মানিত সহ সভাপতি ফারুক আহমেদ। স্বাগত আপনাকে। এখন আয়োজনে বেশ ক্রাইসিস একটা মোমেন্ট পার করছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন, এবং একই সঙ্গে বাংলাদেশের অস্থিরতা বা পারিপার্শ্বিক নানান বিষয় নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, এবং সেখানে পক্ষে বিপক্ষে নানান মত হচ্ছে। তবে যেহেতু আপনি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি বা ক্রিকেটে যারা নীতি নির্ধারক তাদের অন্যতম আপনি, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট কি এই সময়ে সবচেয়ে, বা অতীত ইতিহাসে সব, বা পেছনের যদি সব কিছু পরিসংখ্যানগুলো দেখি, তাহলে কি বিসিবি আসলে সবচেয়ে খারাপ সময় বা বাজে সময় পার করছে কিনা? সবচেয়ে খারাপ সময় কিনা তা বলতে পারবো না, বাট ডেফিনেটলি কিছুটাতে ক্রাইসিস যাচ্ছে। আমাদের আসলে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। আপনি জানেন যে আমরা যখন থেকে টেস্ট স্ট্যাটাস পেলাম, ওয়ান ডে তো স্ট্যাটাস আরও আগে পেয়েছি। আপনি জানেন 1986 থেকে আমরা ওয়ান ডে খেলছি। তারপর 2000 সনে আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম। তারপর থেকে তো ফুল মেম্বার হয়ে গেলাম আইসিসির। তারপর থেকে এখন পর্যন্ত অ্যাটলিস্ট এই একটা টুর্নামেন্ট বয়কট করা বা টুর্নামেন্টে না যাওয়া, যেটার পেছনে অবশ্যই অনেকগুলো যৌক্তিক কারণ আছে, যেটা আপনারা সবাই জানেন, দেশবাসীও জানে। আমরা ক্রিকেট বোর্ড থেকে আমরা চেষ্টা করেছি অনেক, বিকজ আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম আমরা ক্রিকেট খেলার জন্য, বিকজ আমরা টিম অ্যানাউন্স করে দিয়েছে, ম্যানেজমেন্ট আছে, প্র্যাকটিস করছিল, বিপিএল চলছিল, সব মিলে। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং যেটা সিকিউরিটি ইজ এ বিগ কনসার্ন, যেটা শুধুমাত্র যে আমরাই প্রথম করেছি তা না। আপনি দেখে থাকবেন যে আগেও এরকম ওয়ার্ল্ড কাপে সিকিউরিটি কোনো শাসকের বিরুদ্ধে চিন্তা করে ওই দেশে খেলতে যায়নি অনেক টিম, সেটা নতুন কিছু না। তো সেই দিক থেকে বিবেচনা করে একটা তো ক্রাইসিস চলছে আমাদের, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বাট এটাও খুবই যৌক্তিক আমি মনে করি যে ক্রিকেট বোর্ড, বা সবচেয়ে বড় কথা আমাদের সরকার যে স্ট্যান্স নিয়েছে, ওইটা আসলে ক্রিকেট বোর্ড পুরোপুরি ব্যাক করেছে, এবং যে কারণে ক্রিকেট খেলতে হবে। একটা কথা সবসময় ঘুরে ফিরেই বলা হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের আজকে যে অবস্থানে আসছে সেখানে ভারতের একটা বড় অবদান আছে। সেই কথাটা বলা হয় যখনই আমরা দেখা যাচ্ছে যে তাদের সাথে কোনো মতানৈক্যে বা পৌঁছাতে পারছি না, মতামতের দ্বিমত হচ্ছে, মত দ্বিমতের নানান কথা হচ্ছে, সেই সময়টাই ভারত যে বাংলাদেশকে টেস্ট স্টেটাস পাওয়া কিংবা পূর্ণ সদস্য পদ লাভ করা আইসিসির, এইসব ক্ষেত্রে ভারত সহযোগিতা করেছে। জাগমোহন ডালমিয়ার কথা বলা হয়। তো সেটার সাথে এখনকার পরিস্থিতি কি আসলে মেলানোর সুযোগ আছে? আমি এই প্রশ্নটা আপনাকে করছি কারণ একেবারে শুরু থেকেই আপনারা ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে। প্রথম তো ধন্যবাদ যে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, শুধুমাত্র ভারত না, অনেক দেশই আমাদের সাথে ছিল। বিকজ আপনি জানেন টেস্ট স্ট্যাটাস পাওয়া কিন্তু শুধুমাত্র একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড না বললে বুঝবেন না দর্শকরা হয়তো বা। টেস্ট স্ট্যাটাস কিন্তু শুধুমাত্র পার্টিকুলার আপনার মাঠে কী পারফর্ম করে ওটা কিন্তু একমাত্র বিবেচ্য বিষয় নয়। আপনার স্কুল ক্রিকেট চলছে কিনা, মাঠ আছে কিনা, না আপনার মনে করেন দর্শক আছে কিনা, সব দেখে কিন্তু আপনাকে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে। প্রবাবলি এটা নিয়ে বিতর্ক আছে যে আমাদের কি একটু আর্লি হয়ে গেছে কিনা। আমি বলবো যে কোনো যদি আপনি কোনো স্পোর্ট যদি গ্লোবালাইজ করতে চান, আপনার কিন্তু এরকম বেশি দেশ আসলে আপনার ফুটবল কেন এত পপুলার, বিকজ অনেক দেশ খেলে, এটা একটা কারণ। ক্রিকেট কিন্তু অত দেশ খেলে না। সো সেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আমাদের ইন্ডিয়া যে কাজটা, আমাদের যে হেল্পটা করেছে, এটা অবশ্যই তারা সাধুবাদ পাবে। কিন্তু আমাদের এইবারের ঘটনা কিন্তু পুরো একটা যৌক্তিক ঘটনা। আমরা সবসময় তাদের যে আমাদের তারা যে সাহায্য করেছে, তখন আমরা ডেফিনেটলি অন্য দেশের মধ্যে তাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এবারে যে ঘটনা ঘটছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। মানে এটা একটা, যদি ছোট্ট করে বলি, আপনার মুস্তাফিজুর রহমানের যে ইস্যুটা, যেটা আপনার কিছু আপনি পেপার ক্লিপিংস আপনি দেখেছেন, 25 থেকে 26টা থ্রেট এসছে বিভিন্ন কর্নার থেকে, এবং তাকে যে বাদ দেওয়া হলো, এটা কিন্তু আপনার এটা দেখে মনে মাঝে মাঝে একটু ইন্টেনশনালি কিনা, কারণ আমরা আইপিএল তো কত এপ্রিল মাসে বোধ হয় নাকি, সো জানুয়ারিতে মুস্তাফিজকে বললো যে ওকে রিলিজ করে দিতে। সো এটা কি রাইট সময় ছিল কিনা মুস্তাফিজকে রিলিজ করার, এই প্রসঙ্গটা তুলে আনা? ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় চলতে পারতো, তারপরেও চলতে পারতো, কিন্তু আপনি মানে সব দিকে দেখে মনে হয়েছে যে আমাদের আসলে আমাদের সাথে কিছুটা কি বলবো, হ্যাঁ, এই যে কি বলবো সেই ভাষাটা আমরা অনেক সময় খুঁজে পাই না, কারণ যা হয়েছে সেটা আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত বিষয়। এবং এই অপ্রত্যাশিত বিষয় নিয়ে শুধু বাংলাদেশ নয়, ভারতীয় সাংবাদিকরাও বা ভারতের অনেক ক্রিকেট ব্যক্তিত্ব কিন্তু কথা বলেছেন। সেরকমই একজন শারদা উগ্রা, যিনি
গতকাল ভারতের দ্য ওয়ার একটা পত্রিকায় বেশ কিছু কথা বলেছেন এবং সেই জায়গায় তিনি বলতে গেলে বাংলাদেশের পক্ষে আসলে স্ট্যান্ড নিয়েছেন এবং তার কথাটা যদি আমরা আমরা দেখতে পারি তাহলে আইসিসি আসলে বিসিসিআই এর দুবাই অফিস ছাড়া আর কিছুই নয়। বিসিসিআই যেভাবে চায় আইসিসি ঠিক সেভাবেই পরিচালিত হয় এবং বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি মোটেও অবাক হননি। শারদা উগ্রা ভারতীয় ক্রীড়া সাংবাদিক এবং দ্য ওয়ার পত্রিকায় তিনি এটা দিয়েছেন। মুস্তাফিজের ইস্যুটা নিয়েও কথা বলেছেন যে এটা আসলে অপ্রাসঙ্গিক ছিল। এই উনি বেশ কিছু দুইটা কথা বলেছেন। প্রথমত হচ্ছে আইসিসি আসলে বিসিসিআই এর দুবাই অফিস ছাড়া আর কিছুই নয়। বিসিসিআই যেভাবে চায় আইসিসি ঠিক সেভাবেই পরিচালিত হয়। এটা আপনি যেহেতু আইসিসির সাথে অনেকবার মিটিং হয়েছে, বিসিসিআই এর কর্মকর্তাদের সঙ্গে আপনাদের আলাপ হয়েছে, বিভিন্ন সময় ক্রিকেটীয় কারণেই আপনাদের বিভিন্ন মিটিং হয়, ওনার কথার আসলে সত্যতা কতটুকু? উনি তো সত্যতা তো অবশ্যই আছে, কিছু যদি আপনি বলেন, আপনি যদি এখন সাপোর্ট স্টাফ যদি দেখেন আইসিসির, মানে একটা পার্টিকুলার দেশেরই ম্যাক্সিমাম, মানে আপনি যদি পার্সেন্টেজ বলেন তাহলে অ্যাটলিস্ট 60-70% আপনার এমপ্লয়িজ ফ্রম ইন্ডিয়া। অ্যান্ড আমাদের যে চেয়ার এখন আছেন উনিও কিন্তু ইন্ডিয়ান, উনিও এসিসি, বিসিসিআই, তারপর আইসিসিতে গেছেন। সো সব মিলিয়ে কথাটা একদম, হয়তো বা আমি এত কঠিনভাবে বলতাম না, বাট ইনফ্লুয়েন্সটা তো পরিষ্কার দিবালকের মতো সত্যি যে আইসিসি অ্যান্ড ইন্ডিয়ার এই ইনফ্লুয়েন্স, অনেক ইনফ্লুয়েন্স আছে ওখানে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় এইটা থেকে এটা বের হয়ে আসা দরকার। আমার মনে হয় আইসিসি ইজ এ ফিফা, আপনারা কী ধরি, আপনি দেন ফিফা যদি আপনি মনে করেন ব্রাজিল ইজ এ পরাশক্তি, আর্জেন্টিনা পরাশক্তি, তাদের মতো যদি তাদের ম্যাক্সিমাম মানুষ ওই গিয়ে যদি ওরকম করে চালানোর চেষ্টা করে, আপনি কখনোই এটা ভালোভাবে কাজ করবে না। সো এটা এখনই আইসিসির খুব ভালোভাবে চিন্তা করা দরকার। কেননা আজকের এই বাংলাদেশের ঘটনার পর থেকে কিন্তু অনেক জিনিস বের হয়ে এসছে যে আসলে আইসিসি কীভাবে পরিচালিত হয়। যখন ইন্ডিয়া যেতে চায় না পাকিস্তানে খেলার, যখন সিকিউরিটির কারণে, মানে সিকিউরিটি থ্রেটের জন্য, তখন কিন্তু ম্যাচটা শিফট হয়ে যায়। এটাই কিন্তু সবাই বলছে এখন যে আসলে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। এটা আসলে আমার কথা না, আপনি যদি খুলে দেখেন পাকিস্তানের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, আর অনেকেই বলেছেন যে আসলে এটা দুইটা দেশের জন্য দুই রকম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এখানে ওদের যেই ইন্ডিপেন্ডেন্ট, বা আপনি জানেন ওদের যেই মানে সিকিউরিটি অ্যাসেসমেন্ট, যেটা ইন্ডিপেন্ডেন্ট যেই মেইলটা আমরা পেয়েছিলাম, ওটাতে কিন্তু এইগুলো কিন্তু উল্লেখ করেছে তারা কি কি থ্রেট আছে। সো আপনি যখন নিজে অ্যাসেস করলেন থ্রেট আছে আপনাদের, আমাদের দেশের যখন ওনারা চিন্তা করলেন সরকারে যারা আছেন, আর ওখান থেকে আইসিসির মেলের সাথে মিলে গেছে কিন্তু, সো এটা তো ডাবল হয়েছে। আপনি তো অনেক সময় হয় কি, আপনি একটা টিমকে যদি নিয়ে যান একটা বাইল্যাটারাল সিরিজে কী হয়, মানে ম্যাক্সিমাম নিরাপত্তা দিয়ে বাবলে রেখে খেলিয়ে দিলেন, কিন্তু এটা তো একটা বৈশ্বিক ইভেন্ট। আপনার এখানে জার্নালিস্ট থাকবে, দর্শক থাকবে, বা আমরা অফিসিয়ালরা যেতে পারি, প্লেয়ার তো আছেই, ম্যানেজমেন্ট তো আছেই। সো এইটা কিন্তু খুব সহজ না এই পুরো জিনিসটা করা। অ্যান্ড এইটা করার জন্য আমাদের কোনো আলাদা প্ল্যানও যে বলেছে ওরা, না, ওরা স্ট্যান্ডার্ড প্রোটোকল বলেছে আমাদের, জাস্ট স্ট্যান্ডার্ড প্রোটোকল। আইসিসির বেইলের কথা বলছিলেন, আইসিসি একটা মিডিয়া রিলিজও দিয়েছিল, সেই প্রসঙ্গে আসবো। পরিপ্রেক্ষিতে সেখানে বেশ কিছু কনসার্নের কথা তারাই উল্লেখ করেছিল এবং সেটা বিসিবি পেয়েছিল, সেটা নিয়ে আমরাও নানান ধরনের নিউজ করেছি। তবে পরবর্তীতে ফাইনালি তারা একটা মিডিয়া রিলিজ দিয়েছিল, সেখানে কিন্তু আবার লিখেছে যে কোনো ধরনের কনসার্ন নেই, পূর্ণ সহায়তা দেওয়া হবে। বাংলাদেশ যেই বিসিবি যেই স্ট্যান্ড নিয়েছে সেটা আসলে কতটা যৌক্তিক সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এটা পাওয়ার পরে আসলে আপনারা অবাক হয়েছিলেন কিনা? অবাক তো খুবই হয়েছি, বিকজ প্রথম মিটিং যেটা জুম ছিল ওটাতে আমি ছিলাম। সেকেন্ড মিটিং একজন ইন পার্সন আসছিলেন, অ্যান্ড্রু, একটা ওদের সেকেন্ড ইন্টিগ্রেটিভ অফিসার মনে হয়, উনি ছিলেন, ওই মিটিং আমি ছিলাম, মেইলগুলো দেখেছি আমি। দেবজিৎ সাইকিয়ার সাথে সম্ভবত আপনাদের, দেবজিৎ সাইকিয়ার সাথে আমার কথা হয়নি, বোধহয় প্রেসিডেন্টের কথা হয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না। সো আসলে মানে ডে ওয়ান থেকে আইসিসি যেসব কথা বলেছে তার থেকে ওরা কিন্তু কোথাও সরে আসেনি। মানে কি হয়, আমরা চিন্তা করব যে আচ্ছা এই ব্যাপারটা এরকম, তো আমরা তোমাদের জন্য এক্সট্রা কিছু, যদি এরকম কিছু থাকেও ওই থ্রেডটাকে আমি অ্যাসেস করি, আমরা ওইভাবে নিব। ওরা কিন্তু বেসিক্যালি নতুন করে কিছু বলেনি ফ্রম দ্য ডে ওয়ান টু এন্ড, যখন থেকে ডিসিশন হয়ে গেল যে আমরা যেতে পারছি না। সো সেখান থেকে কনসার্নটা সবসময়ই ছিল, আর সরকার এটা খুব ভালো অ্যাসেস করেছে আমাদের। আর আমরা কিন্তু গভর্নমেন্টের বাইরে না, আসলে ক্রিকেট বোর্ড যদি ইচ্ছা করলেও যেতে পারতো না, এটা কিন্তু সবার বোঝা দরকার। বিকজ আপনার দেশের সিটিজেন ইনক্লুডিং এভরিওয়ান, আপনার প্লেয়ার, ম্যানেজমেন্ট, দর্শক, জার্নালিস্ট, সবাই কিন্তু এদের মধ্যে আছে। সো যদি কোনো দেশ ফিল করে, আপনি আগেও দেখে থাকবেন যে যে ওয়ার্ল্ড কাপের কথা আমি এক জায়গায় উল্লেখ করেছি, আমরা যখন মহিলা ওয়ার্ল্ড কাপ করতে যাচ্ছিলাম, আমি প্রেসিডেন্সি পাওয়ার পরপরই
তখন কিন্তু ট্রাভেল ব্যান ছিল 3-4টা দেশের, আমরা ইচ্ছাগুলো করতে পারতাম না, ওই 4টা দেশকে বাদ দিয়ে করতে হতো। সো আলটিমেট অথরিটি কিন্তু গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যখন ফিল করে যে এদের একটা সিরিজ যেন সেফ না, মানে একটা কিছু ঘটনা ঘটতে পারে, তাহলে কিন্তু তারা যে কোনো সময় বলবে যে না একটু, কারণ গভর্নমেন্ট অর্ডার নিতে হবে গভর্নমেন্ট থেকেই। সো ওইটার জন্য কিন্তু আসলে তারা বুঝেছে এবং বোর্ড এর সাথে একমত হয়েছে দেখে, আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি চিন্তা করেছে বোর্ড থেকে এবং গভর্নমেন্টও ফিল করেছে দেখে আসলে আমাদের আর ফাইনালি আমরা যেতে পারি। দুটি প্রসঙ্গ, প্রথমে মোস্তাফিজ প্রসঙ্গেই যেতে চাই। সেটা হচ্ছে যে অনেকেই আমাদের দেশেও নানানজন পক্ষে বিপক্ষে নানান ধরনের কথা বলছেন, যেমন ভারতীয় সাংবাদিক শারদা উগ্রার কথা বললাম, যে তিনি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন বা ভারতের বিসিসিআই সমালোচনা করছেন। একইভাবে বিসিবিরও অনেকেই সমালোচনা করছেন বা সমালোচক আছেন। সেই জায়গা থেকে তারা বলছেন যে আইপিএল একটা মানে আলাদা প্রতিষ্ঠান, বিসিসিআই থেকে আলাদা, বা আইসিসির সাথে তাদের যোগসাজশ নেই। আইসিসির যে আইপিএল টুর্নামেন্ট, বিসিসিআর যে আইপিএল টুর্নামেন্ট, সেটা হচ্ছে লোকাল টুর্নামেন্ট, সেখানকার নিরাপত্তা এবং বড় টুর্নামেন্ট অর্থাৎ আইসিসির টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা দুইটা ভিন্ন। সো দুটাকে একসঙ্গে বা মিলিয়ে ফেলা, গুলিয়ে ফেলার কোনো কারণ নেই, সেই গুলিয়ে ফেলাটাই বিসিবি করেছে। এটা আপনারা কীভাবে দেখেন? থ্রেট রিমেইনস দ্য সেম, আই মিন থ্রেট ইজ এ থ্রেট। বাংলাদেশ হিসাবে, বাংলাদেশের প্লেয়ার হিসেবে যদি থ্রেট হয় তাহলে তো থ্রেট ইজ দ্য সেম। আর এটাতে ডোমেস্টিক টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, আমি তো কোনো পার্থক্য দেখি না। আপনি যদি কোনো পার্টিকুলার দেশে পার্টিকুলার আমাদের জন্য একটা থ্রেট হয়, বাংলাদেশিদের জন্য, এটা কিন্তু সবার জন্য একই কথা। সো আমি তো অবশ্যই বলবো যেটা একই, মানে এটা খুবই লেজিটিমেট ফর বাংলাদেশি গভর্নমেন্ট অ্যান্ড ক্রিকেট বোর্ড দ্যাট এটা আমলে নেয়া। সো যদি কথা বলে, ওরা তো আসলে ক্লিয়ারও করেনি, জাস্ট কিছু থ্রেড দেখেছি আমরা, ওইটা এগেন্সে তারা দেয়নি। একদিন সকালবেলা শুনলাম যে কে কে রিলিজ করতে বলেছে। সো এইটা তো দুইটা জিনিস এখানে কাজ করছে, এক তো হলে গিয়ে থ্রেটের উপরেই রিলিজ করেছে, আর 2 নম্বর হলে গিয়ে আপনি জানেন যে জিনিসটা ভালো করেনি, বিকজ ওরা তো আমাদের জোর করে পাঠায়। মুস্তাফিজকে যে বাদ দেওয়া হলো, এটার জন্য আপনার ব্যাখ্যা চেয়েছিলেন, সেটার কি আসলে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা তারা দিয়েছিল? না, এটা আনুষ্ঠানিক ব্যাখ্যা আসলে আমি মুস্তাফিজের ব্যাপারটাকে আমি কোনোভাবে, মুস্তাফিজ অ্যাজ এ প্লেয়ার ওকে বাদ দিয়েছে, এটা কিন্তু আমার অবশ্যই আমি দুঃখ পেয়েছি, গ্রিভেন্স আছে, বাট তার মানে এই না যে এইটাই অনলি কারণ। এইটার পিছনে ঘুরে যে কারণটা, ওইটি আমরা ফোকাস করার চেষ্টা করি। এই জায়গাটায় অনেকে বলছে যে বিসিবির কূটনৈতিক ব্যর্থতাও আছে। কূটনৈতিকভাবে যেইভাবে আসলে আগানোর দরকার ছিল, যেই ওয়েতে এটা পুরো প্রসিডিওরটা মেইনটেইন করা দরকার ছিল, সেই প্রক্রিয়াটা বিসিবি সেভাবে মেইনটেইন করতে পারেনি। কারণ প্রথমেই তারা একটা স্ট্যান্ড নিয়েছে যে আমরা ভারতে খেলবো না। মানে বিষয়টা কি? এটা আসলে বোর্ডেরাই কিন্তু স্ট্যান্ড নিয়েছে, বাংলাদেশ সরকার। 1 2 নম্বর হলে গিয়ে কূটনীতি। আপনি দেখেন এখানে একটা জিনিস আমাদের ভুললে চলবে না, ছোট্ট একটা ব্যাপার দেখেন কিভাবে কিছুটা ম্যানিপুলেশন হয়। আপনি ভোটাভুটি করলেন কেন? এখানে তো আপনার অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা জিম্বাবুয়ে কিন্তু আপনাকে সিকিউরিটি দিবে না, কেন তো ইনভলভ না। ওরা কে? দে আর ওয়ান অফ দ্য পার্টিসিপেটিং নেশন। আমার সাথে প্রবলেম হচ্ছে, নট প্রবলেম, আমার সাথে কনসার্নটা হচ্ছে আমি ওই দেশে যাব, ওই দেশের যে হোস্ট বোর্ড বিসিসিআই আমাকে পুরো দেখভাল করতে পারবে কিনা, অ্যান্ড আইসিসি এটাকে মিডিয়েট করবে মাঝখানে থেকে। সো আপনি যদি জিনিসটা এইভাবে উল্লেখ করেন যে আপনারা হঠাৎ করে ভোটাভুটি, এটা তো এটা উদ্দেশ্য তো একদম ক্লিয়ার। মানে ওরা যেহেতু কনসার্ন বোর্ড না, ওরা তো একটা আসবে খেলতে, ওরা কেন আমার সিকিউরিটি যে থ্রেট আছে এইটার ব্যাপারে ওরা ডিসিশন নেওয়ার তো কেউ না, এটা তো বিসিসিআই নিয়ে কর, বিসিসিআই বলে দিত বা আইসিসি বলতো কোনো থ্রেট নেই, তুমি খেলতে পারবা। ওদের জড়ানোর উদ্দেশ্যটা কি? এখানে পরিষ্কার একটা উদ্দেশ্য যে কতটা স্কেয়ার্ড পাকিস্তান ছাড়া পুরো ওয়ার্ল্ড ক্রিকেট এখন ইন্ডিয়ার ব্যাপারে, এটা বোঝা গেছে এটাতে। আইসিসি তো একটা সংস্থা, আপনাদের কি মানে বিসিসিআই বা আইসিসি থেকে কোনোভাবে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি আপনারা কি চান, বিসিবি কি চায়, মানে কি হলে খেলবে, নাকি চাপিয়ে দিয়েছে যে আপনাদের খেলতেই হবে? বিষয়টা বলেছে যে আপনার অ্যাসেসমেন্টটা বলে দেন, সিকিউরিটি থ্রেটটা কোথায়। আমরা তখন বলেছি যে আমাদের কাগজটা আসছে আইসিসি থেকে, ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি অ্যাসেসমেন্ট, এটা আমরা বলেছি যে আপনারাই বলেছেন যে আমাদের এই। সো আমরা এই প্ল্যানটা আসতে হবে এখন বিসিসিআই এবং আইসিসি থেকে, যে আপনাদের আমরা কেমনে সুরক্ষাটা দিব, আমাদের দর্শকদের কেমনে সুরক্ষাটা দিবে, আমাদের জার্নালিস্টদের কেমনে সুরক্ষাটা দিবে, এটার কিন্তু কোনো ক্লিয়ার পিকচার আসে নাই। এটা কিন্তু আমি বলবো না এই চাই, সে আমাকে বলবে আপনাকে আমি ভেন্যু পরিবর্তন করে দিচ্ছি, আপনাকে আমি রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছি, কিছুই আসে নাই। সো বাট সেই কথাগুলো তারা
তাদের দাবি যে সেই কথাগুলো তারা বলেছে বা আইসিসি টুর্নামেন্টে সেটা দেওয়া হয়, বাট সরাসরি বিসিবিকে স্পেসিফিকভাবে যেহেতু একটা ঘটনা হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে যেই আশ্বাসগুলো দেওয়ার কথা সেই আশ্বাসগুলো দেয়নি, সেটাই আপনি বলছিলেন। একটা ছোট্ট কথা বলিনি আমি এখানে, আমরা তো 4টা বৈশ্বিক ইভেন্ট করেছি, মানে আইসিসি টুর্নামেন্ট, আমরা ওমেন ওয়ার্ল্ড কাপ, ছেলেদের ওয়ার্ল্ড কাপ কো হোস্ট করেছি আমরা, তো আমরা তো জানি স্ট্যান্ডার্ড প্রোটোকলটা কি, এটা তো নর্মাল। বাট আমি টকিং অ্যাবাউট এক্সেপশনাল ইউনিক কেসটা নিয়ে কথা বলছি আমরা এখনকার এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সাথে যেখানে ওইখানে যে সমস্যাগুলো আছে। ঠিক তাই, আরও প্রসঙ্গ আছে, আরও কথা হবে। ভীষণ নিয়ে আলোচনা করছিলাম, আর আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সহসভাপতি বিসিবির ফারুক আহমেদ। বিশ্বকাপ রিলেটেডই আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ তো বিশ্বকাপে ভারতে খেলতে যাচ্ছে না, সেই ডিসিশন তো জানিয়ে দিয়েছে। তবে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে একটা নতুন সমস্যা দেখা দিয়েছিল যে আইসিসি বাংলাদেশের যারা সাংবাদিক তাদের অ্যাক্রিডিটেশন দেয়নি, বাতিল করেছে। পরবর্তীতে বিসিবি থেকে আপিল করা হয়েছিল যে তাদেরকে যেন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো নিরাপত্তা কনসার্ন থেকে আসলে ভারতে খেলতে যাইনি, তো অ্যাক্রিডিটেশনটা বিসিবির থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেখানে কি শুধু শ্রীলঙ্কার জন্য অ্যাক্রিডিটেশন চাওয়া হয়েছে নাকি ভারতের জন্য? আসলে এটা আমি এক্স্যাক্টলি খুব ভালো জানি না, বিকজ আমাদের মিডিয়া উইং আছে, আপনি জানেন মিডিয়ার একজন চেয়ারম্যান আছেন, প্রেসিডেন্ট তো আছেনি, তো তারা হয়তো ব্যাপারটা দেখেছে। আমি আজকে সকালে পত্রিকায় দেখছিলাম যে আমাদের থেকে বলা হয়েছে অ্যাক্রিডিটেশন দিতে। এখন এটা কিন্তু এখন চলে আসছে ব্যাপারটা পুরোপুরি ব্যক্তিগত পর্যায়ে। ওই অ্যাক্রিডিটেশন পাওয়ার পরে জার্নালিস্টরা কি যাবে না এটার পরে, এই থ্রেটের পরে, এটা কিন্তু তাদের নিজের নিতে হবে। আই এম শিওর শ্রীলঙ্কা তো তাদের জন্য কোনো প্রবলেম নাই, শ্রীলঙ্কা তো অবশ্যই যেতে পারে। এখন ইন্ডিয়াতে যাবে কি যাবে না, এই কলটা একদম ব্যক্তিগত কল হওয়া উচিত আমি মনে করি। আর এত কিছু যখন আমরা দেখছি, মানে বেশ কিছু খুবই কি বলে ডিস্টার্বিং নিউজ আসে যে আপনার মনে করেন এক বাংলাদেশি মনে করে ইন্ডিয়ান মুসলমানকে নাকি মেরে ফেলেছে পিটিয়ে কোথায়, এই কলকাতাতে। সো এই ধরনের নিউজ যখন আপনি দেখেন তখন কিন্তু এটা খুব আপনার জন্য খুব স্বস্তিতে ভীষণ শঙ্কার, কেননা এইটার সুযোগ যে কেউ নিতে পারে। আমি বুঝাতে পেরেছি আপনি জানেন যে এই দেশ থেকে বেশ লম্বা কিছু সংখ্যক মানুষজন ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে পতিত সরকারের সময়। সো এই রিস্কটা আমাদের মনে হয় জার্নালিস্টদের একটু অ্যাসেস করে যাওয়া উচিত আমি মনে করি। বিসিবি থেকে কি ধরনের পরামর্শ থাকবে? যদিও এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, তারপরেও বিসিবি থেকে আপনাদের পরামর্শ কি? এই পরামর্শটা আমি বললাম তো এক্স্যাক্টলি, আমি যেহেতু একমাত্র আমি বলতে পারবো না, বাট আমার ব্যক্তিগত অভিমত বিসিবি থেকে না, আমি মনে করি যে একবার যাওয়ার আগে যে জিনিসগুলো আছে যে কি কেন আপনি লেটস আপনি কাভার করছেন একটা স্টেডিয়ামে পার্টিকুলার গেম, কাভার করে আপনি ফিরছেন 2-3 জন একা বা 2 জন বা 1 জন, আপনি গাড়ি পেলেন, আপনি হেঁটেই আসতে হচ্ছে। সো ইটস লাইক ভেরি ভালনারেবল। ওই সিচুয়েশনটা কিন্তু ভালো না, মানে যদি কেউ ট্যাগ করতে পারে তাহলে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। এবার দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ফিরি, সেটা হচ্ছে যে বিসিবি থেকে কিছুদিন আগে একজন পরিচালক পদত্যাগ করেছেন, ইশতিয়াক সাদেক। তার পদত্যাগের পর থেকেই ক্রিকেট পাড়ায় একটা গুঞ্জন হচ্ছে যে বিসিবির নানা ধরনের ভেতরের পরিচালকদের মধ্যে বোঝাপড়ার অভাব বা শৃঙ্খলার অভাব, কিংবা এক একজন এক এক ডিসিশন নিচ্ছেন, নিজেদের মধ্যে সেভাবে কোনো কম্বিনেশন হয়ে ওঠে নাই, যার কারণেই এই পদত্যাগ, এবং এর রেশ ধরে এই পদত্যাগের তালিকাটা অনেক বড় হতে থাকবে। এবং সবচেয়ে বড় কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 12 তারিখের পর বোর্ডে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সেটা আসলে কিভাবে দেখছেন? একটা করে বলি, আমি অত দূরে যাব না। ইশতিয়াক সাদিক ইজ এ ভেরি ম্যাচিওর ছেলে, অ্যান্ড লম্বা সময় ক্রিকেটের সাথে সে আছে, অ্যান্ড হিমসেলফ হি ওয়াজ এ গুড প্লেয়ার। তার প্যাশন আনবিলিভেবল প্যাশন ফর লাইক আমি যতটুকু দেখেছি, অ্যান্ড তো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় তার যে ইয়েটা কিন্তু ব্যক্তিগত আমার প্রথম কথা, এবং আমি জানি তার বাবা খুব অসুস্থ, সব কিছু মিলিয়ে হয়তো বা অন্য কোনো কারণ যেটা আপনি উল্লেখ করেছেন, হয়তো বা বোঝাপড়া হচ্ছে না, এটাও থাকতে পারে। আমি আসলে ওটার পর ওর সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমি ফোন করেছিলাম, মেসেজ রেখেছি, তো মানে আমি তাকে আসলে যোগাযোগ করতে পারিনি, তাহলে হয়তো এক্স্যাক্টলি আমি একটু হলে বলতে পারতাম যে আসলে কারণগুলো এই। সো গুড লাক। এটাও আমি জানি না বোর্ড পেয়েছে, অ্যাকসেপ্ট করেছি কিনা পদত্যাগপত্রটা, কেন এটা তো অ্যাকসেপ্টেন্সের ব্যাপার থাকে। আমাদের লাস্ট বোর্ড মিটিংয়ে চিঠিটা এসছে, আমরা সবাই দেখেছি, বাট তারপর হয়তো বা ডিসিশন নিবে বোর্ড প্রেসিডেন্ট, বা যোগাযোগ করবে কিনা আমি তাও জানি না। সো সব মিলে আসলে
ডেফিনেটলি তার ভিতরে কিছু আছে, এক্স্যাক্টলি সেই বলতে পারবে কেন সে পদত্যাগ করেছে। চিঠিতে বলেছে যে তার পদত্যাগের ব্যক্তিগত- তালিকাটা অনেক বড় হওয়ার কথা, সেটা মানে গুঞ্জন অন্তত এইটাও সেরকমই। আমি এক্স্যাক্টলি শিওর না এই মুহূর্তে, আমি না। সো হতে পারে, আপনি জানেন যে মানে এটা তো আমাদের 25 জন পরিচালক, আর 25 জনের মধ্যে কিন্তু আপনি বোর্ড চলবে 10 জন হলে, মানে কথার কথা বলছি আমি, যেমন লাস্ট বোর্ডে আমি তাই ছিলাম, আমি প্লাস 9 জন ছিল আর কি পরিচালক। সো 1/3 ইজ লাইক দ্য রিকোয়ারমেন্ট টু ফিল দ্য কোরাম। সো ওইরকম চিন্তাগুলো আমি জানি না exactly. যেটা বলা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আছে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে 12 তারিখের পরে। এই কোশ্চেনটা আপনি বোর্ডে- করেছেন, আমি হ্যাঁ, মিস হ্যাঁ, করে হ্যাঁ। গেছি, আমি বলে দিচ্ছি এবং আপনাকে। হচ্ছে আইসিসি থেকে আসলে, আমি ওটার সঙ্গে যোগ করে দেই, এটার পাশাপাশি আইসিসি থেকে আসলে এরকম কোনো থ্রেট আছে কিনা, কারণ হচ্ছে এমনিতেই একটা বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট, সেই সময় যদি এরকম কোনো পরিবর্তন আসে সেটা আসলে কিরকম? মানে আপনি যদি ইফ ইউ গো বাই দ্য বুক কনস্টিটিউশন, এটা বলে হলে কি আপনার একটা নির্বাচিত বডিকে আপনি ইচ্ছা করলে এটাকে আপনি ডিসলভ করতে পারবেন না, এটা হলো নর্মাল। কেন লাস্ট তো এই বোর্ডটা তো নির্বাচিত, এখন নির্বাচন নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন, এটা আপনি বলতেই পারেন, বাট যখন নির্বাচিত প্রেসিডেন্ট হয়, নির্বাচিত বোর্ড হয়, তখন কিন্তু এটাকে মানে আইসিসি চায় না কোনো ইন্টারফারেন্স হোক গভর্নমেন্ট লেভেল থেকে যারা আসবে ক্ষমতায়। কিন্তু তার আগে যদি আবার যদি পদত্যাগ করে দেয় পুরো বোর্ড, তাহলে তো ব্যাপারটা অন্যরকম, তারা হয়তো বলবে যে না ঠিক আছে, পদত্যাগ করলে তো আপনি এই কারণ স্টপ, যেটা একটু আগে বললেন আপনি। সো দুইটা দুই রকম আছে, কিন্তু আপনি বোর্ডকে ডিসলভ করলে কিন্তু আইসিসি মাইট কাম মানে ইন্টারভিন করতে পারে যে না এটা তুমি করতে পারো না, বিকজ দে আর, আর যদি আইসিসি মনে করেন আগে একটা ইলেকশনে ভুল হয়েছে, এগুলো মানে এটা আসলে এই মুহূর্তে বলা খুব একদম অসম্ভব এক্স্যাক্টলি। মানে নতুন গভর্নমেন্ট তো অবশ্যই আসবে, যেই আসবে, এই গভর্নমেন্ট তো থাকছে না ইন্টারিম গভর্নমেন্ট, কারণ ইলেকশন হবে, একটা গভর্নমেন্ট আসবে, ওই গভর্নমেন্ট তারা তখন হয়তো চিন্তা করবে যেটা কীভাবে রিফর্ম একটা জিনিস তো ক্লিয়ার, সেটা হচ্ছে যে আইসিসি হয়তো কিছুটা উৎপেতেই আছে যে বাংলাদেশে আরো একটা ভুল করুক, আরেকটা হয়তো নিষেধাজ্ঞা আসবে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন আপনি। আইসিসি যদি ওরা মনে করে যে আমরা এই বোর্ডকে কিছুটা পানিশ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হবে, যদি কোনো কারণে গভর্নমেন্টের হস্তক্ষেপে ডিসলভ হয়, তখন যদি আইসিসি ব্যান করে, তাহলে কিন্তু এটা কিন্তু খুব সুযোগ পাবে তারা একটা বেশি, মানে তারা করতে পারে আর কি। সো এটা আমি এক্স্যাক্টলি সময় বলে দিবে আর কি কী হবে আগামীতে। সেই রকম অপ্রত্যাশিত কিছু না ঘটুক, সেটাই আসলে আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ ক্রিকেট ঘুরে দাঁড়াবে আরও স্ট্রংলি ভাবে, সেটাই প্রত্যাশা করি। দর্শক নিয়ে আলোচনা করছিলাম, আলোচনার জন্য ডেফিনেটলি আমাদের সঙ্গে রয়েছেন অলরেডি ফারুক আহমেদ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয় দেখেছি যে একটা দল কাজ করে আরেক দল ক্রেডিট নেয়, আবার পরের দল এসে বলে যে না এটা আমরাই করেছি, এরকম নানান ধরনের বিষয়বস্তু আমরা দেখি। তবে ক্রিকেটে বিএনপি সময়, বিশেষ করে 2001 থেকে 2006 সেই সময়ে যেই কাজটা করা হয়েছে, যেইভাবে বেসমেন্ট ধরে কাজটা করা হয়েছে, পরবর্তীতে পাপনরা এসে সেটাকে বা পাপনের বোর্ড সেটাকে, পাপন ভাইদের বোর্ড সেটাকে আরও সামনে এগিয়ে নিয়ে গেছেন, বাংলাদেশ বড় বড় ম্যাচ জিতেছে। তবে তর্কের খাতিরে যদি আমি বলি যে আসলে ঠিক কোন সময়টায় মূল কাজটা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের জন্য? আসলে আপনি যদি এইভাবে বলেন, আমি মনে করি যে আপনার টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে 2000 খুব সম্ভবত 3-এ আমি তো চিফ সিলেক্টর হয়ে আসলাম, 4-এ বোধহয় আমাদের তখনকার ডেভেলপমেন্টের চেয়ারম্যান আরাফাত রহমান কোকো ছিলেন। ওই সময় যে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যে একটা আমাদের কন্ট্রাক্ট হয়েছিল যে রেসিপ্রোকাল, আমরা যাব ওরা আসবে, আমাদের এইচপি টিম মানে একটা টিম যাবে ওখানে 1-2 মাস থাকবে, ট্রেনিং করবে। সো দ্যাট ওয়াজ দ্য টাইম আমার মনে হয় বাংলাদেশের যে মডার্ন ক্রিকেট, আমাদের দেশ আপনি দেখে থাকবেন যে আগে আমাদের যে ডোমেস্টিক স্ট্রাকচার আছে এটা কিন্তু খুব স্ট্রং কোনো স্ট্রাকচার ছিল না। একটু পরে আসছি, এরপরে আরও কতটা খারাপ হয়েছে এটা। তখন কিন্তু যেই কাজটা করেছে ওই আরাফাত রহমান কোক, উনি কিন্তু বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। সো উনি কিন্তু ওনার ভিশন ছিল যে আমরা কিভাবে একটা সিস্টেমের মধ্যে যেতে পারি, সেইভাবে আমরা অস্ট্রেলিয়ান যেই কোচিং স্টাফ, ট্রেনার, ফিজিও আসা শুরু হলো আমাদের দেশে। সো আমি প্রবাবলি বলবো যে দ্যার ওয়াজ দ্য স্টার্ট, মডার্ন ক্রিকেট আমরা পদার্পণ করলাম। তারপরে আপনার এরপরে তো আসলো যে এই টেনিয়র আপনি জানেন 2008-9-এর পরে, তারপরে মাঝখানে বোধ হয় সাবের হোসেন চৌধুরী তখন ছিলেন, তারপরে আসেন হলে গিয়ে লোটাস কামাল ছিলেন অ্যাজ এ প্রেসিডেন্ট, তারপর পাপন আসলেন। ন্যাশনাল টিম কতটা
নর্মাল প্রসেসে আপনি যেই আমি আপনাকে বলছি আন্ডার 1994 আমরা প্লেটে চ্যাম্পিয়ন হয়েছিলাম অস্ট্রেলিয়াকে হারিয়ে, আপনার মনে আছে কিনা যায় না, ইউ আর ভেরি ইয়াং। সেই সময়ে আমাদের ওই টিমে মুশফিক, তামিম, শাহরিয়ার নাফিজ অবশ্য স্কোয়াডের বাইরে ছিল, মুশফিক, তামিম, সাকিব, শাহরিয়ার নাফিজ, আরও অনেকগুলো ইয়াংস্টার খেলেছে। সো ওইটাই কিন্তু আমাদের প্রথম যেই রিয়েল অর্থে যেই ছেলেগুলো পরে ইম্প্যাক্ট প্লেয়ার হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। সো তার মানে কি ওই সময় যেই জিনিসটা আমরা অস্ট্রেলিয়ার সাথে করেছি ওটা খুব বড় একটা কারণ ছিল আর কি আমাদের টিমটা এই জায়গায় আসার। যেটা বলছিলাম যে ঘরোয়া ক্রিকেট ধ্বংসের জন্য কিন্তু যদি আপনি বলেন যে কে দায়ী, এটা কিন্তু পুরোপুরি বলবো যে তখনকার যেই ভোটের রাজনীতি করতে গিয়ে এই পাপন, নাজমুল হাসান, তার সাথে যে যারা আছেন তারা আপনি জানেন খুবই এক্সাইটিং একটা থার্ড ডিভিশন কোয়ালিফায়ার হয় আমাদের হয়তো, ওইটা থেকে কিন্তু ওরা দেখলো যে দুইটা করে টিম যদি আমরা উঠাতে পারি, ওরা করলো 50,000 থেকে 5 লাখ টাকা মানে ফিজ, যে ফিজটা নর্মাল পাড়ার টিমের জন্য দেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনি জানেন পাড়ার টিমগুলো কিভাবে চলে, বড় ভাই থেকে চাঁদা নেয়, একটা বল নেয়, একটা ব্যাট নেই, এইভাবে খেলতে আসে এবং ইউ সি সাম রিয়েল ট্যালেন্ট। ওই রকম করে কিন্তু ওই সময় 10 বছর 12 বছর প্রায় 10 বছরের মতো প্রতি বছর দুটো টিম উঠাতো, তারাই টস করতে ফার্স্ট সেকেন্ডকে দুটো টিম উঠতো। এগুলো কিন্তু সব ভোটের জিনিস, আম্পায়ারিং ম্যানিপুলেশন। আপনার টিমের প্লেয়ারদের আপনি জানেন যে সুজন দুটো ছেলে 90 রান প্রতিবাদ করতে গিয়ে করেছে আপনি। সো তখন আর আপনি মিডিয়া করতে পারেনি বিকজ দে ওয়ার সো স্ট্রং, জিনিসগুলো এমনভাবে হ্যান্ডেল করতো। ওই সময় আমার মনে হয় যে ঘরোয়া ক্রিকেটের যে স্ট্রাকচার এখন যেই আমরা ঢুকছি ওইটার অন্যতম প্রধান কারণ ছিল ওই 10-12টা বছর। সেটা আমি ক্রিকেট হিসাবে আমি খুবই দুঃখিত যে আমার কথা হলো কি আপনি ভোটের রাজনীতি করবেন, আপনি বোর্ডে থাকবেন, কিন্তু এটা না করে ক্রিকেটকে ধ্বংস না করে করা যেত, কিন্তু এটা করিনি আমরা, ওটা ওনারা করেনি আর কি। সো এই দিক থেকে তাদের সবচেয়ে খারাপ দিক হলো ওইটা। আর ওই দিকে কোনো নজর ছিল না, কোনো রকম একটা দুটো ম্যাচ জিতে গেলেই তারা বলতো যে হ্যাঁ ভালো প্যাথই আছে। ক্রিকেট বোর্ডের ইতিহাসে ফারুক আহমেদ আসলে অনেক ভূমিকাতেই বিভিন্ন সময়ে এসেছেন। ক্রিকেটার হিসেবে ছিলেন, নির্বাচক হিসেবে এসেছেন, সভাপতি হিসেবে এসেছেন, এখন সহসভাপতি পদের দায়িত্ব পালন করছেন। এই যে বিভিন্ন সময়ে যে বাংলাদেশ ক্রিকেটের ফেস যেইভাবে উন্নতি করার কথা ছিল, বাংলাদেশ কি সেভাবে উন্নতি করতে পেরেছে কিনা? আর গত টার্মে আপনি সভাপতি ছিলেন, এই টার্মে সহসভাপতি, দুইটার দায়িত্ব, তারপরে এই দুই দায়িত্বের কথা যখন বলা হয় তখন বিপিএল এর প্রসঙ্গটাও চলে আসে। আসলে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই যে লাস্ট বিপিএলটাই হলো, সেখানেও কিছু কন্ট্রোভার্সির কথা রয়েছে। আসলে বিপিএলটা কি মেইনটেইন করা এতটাই চ্যালেঞ্জিং? আগে বিপিএল দিয়ে শুরু করি। গত বছরের বিপিএলটা আপনি জানেন যে আমাদের একটা গভর্নিং কাউন্সিল ছিল, এর মধ্যে একজন মেম্বার সেক্রেটারি দেশের বাইরে 22 দিন কাটিয়েছে, আরেকজন মেম্বার ছিলেন উনিও ছিলেন না দেশে, আর যেজন ড্রাফটে কাজ করে চলে গেছে। বিপিএলটা পুরো একাই করতে হয়েছে আমার, বিকজ আমি পরবর্তীতে বুঝতে পেরেছি যখন আমার নো কনফিডেন্স মোশন আনলাম আমার এগেন্স্ট, তখন বুঝতেছিলাম যে ওরা প্রথম থেকে চাচ্ছিল যে আমি কোনোভাবে যদি শেষ হয়ে যাই। সো ওইখানে আমার কিছু বোল্ড ডিসিশন নিতে হয়েছে। আপনি দেখেন গত বছরে বিপিএলে যেতে আমি প্রেসিডেন্ট ছিলাম, ওই সব কাজ আমি, অনেকে বলে যে আমি মাঝে মাঝে একনায়কত্ব হয়ে যাই, অনেক কিছু ডিসিশন নিতে হয়। আমি একটা পর্যায়ে বুঝতে পেরেছিলাম এরা যেসব ডিসিশন নিবে সবগুলা এই বিপিএলটা ডুবানোর জন্য নিত আর কি, তখন যেটা আমার ধারণা হয়েছিল। এই জন্য আমি ইম্পর্টেন্ট জিনিস তাদের ধরতে দিতাম না। যে টিকিটের কথাটাই ধরেন না আপনি, টিকিটের ব্যাপারে বাধার সম্মুখীন হয়েছে আমি ডিজিটালাইজেশন করার জন্য। কেন একটা বড় খাত, আপনাকে ছোট্ট একটা হিসাব দিয়ে দিই, 1.5 থেকে 2 কোটি টাকা পার ইয়ার বিক্রি করতো টিকিটের কি বলে এটাকে, রাইটস একটা পার্টিকুলার থার্ড পার্টির কাছে। আমি ডিজিটালাইজেশন করার পরে 12 কোটি 44 লক্ষ টাকা সেল করেছি ওই বছরে। আপনি যদি 2 কোটির জায়গায় আপনি যদি এখান থেকে 6 কোটিও পার ইয়ার ধরেন যে এক্সট্রা সেল, 6 না আসলে হিসাব করলে তো আপনার 2 কোটি আর 12 কোটি 40 মানে 10.5 কোটি, ওটাই বাদ দেন, 6 কোটি ধরেন। 6 কোটি তো আপনার 12-13 বছর হয়ে যায় 100 কোটি টাকার কাছাকাছি। সো ড্রেইনেজটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই যে একটা হলো কেপেবিলিটি, এবারে কিন্তু টিম একটা কম ছিল কিন্তু এবারে কিন্তু সেল করতে পারেনি, কিন্তু এটা কিন্তু পুরোপুরি বলবো যে এই ক্রেডিটটা আমাকে আপনার দিতেই হবে, যেটা সারা জীবন বাংলাদেশের মানুষ মনে রাখবে যে আপনার ক্রিকেট। আমি যখন মনে করেছি যে টিকিটের সিস্টেমটা যে কত ইম্পর্টেন্ট, কত টাকা কামানো যায়, এটা কিন্তু পরিষ্কার। পাকিস্তান টিম এসছে 3 ম্যাচে প্রায় 4.5 কোটি টাকা টিকিট সেল হয়েছে। আপনি যদি সবগুলো যোগ করেন সারা বছর, আপনি লাস্ট 2024-এর আগে কোন সিরিজে কত টাকার টিকিট বিক্রি হয়েছে আপনি কি জানেন? কিচ্ছু জানেন না আপনি। ধরলাম বিপিএল আপনি রাইটস দিয়ে দিয়েছেন একজনকে, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য হোম সিরিজগুলা? অস্ট্রেলিয়া আসছে, ইংল্যান্ড আসছে, পাকিস্তান আসছে, ইন্ডিয়া আসছিল, আপনি কিচ্ছু জানেন না।
সো দিস ইজ এরিয়া দের যেটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে ইট ওয়াজ মাই কি বলবো ইনিশিয়েটিভ একা, এবং এটা থেকেও তখনকার বোর্ডের লোকজনদের বাধা সম্মুখীন হয়েছে আমি, যে ডিজিটালাইজেশন করার দরকার নেই, বোর্ডই তো আছে, বোর্ডই চলবে, মানে এরকমই চলতে চাচ্ছিলেন তারা। ছোট্ট করে জানতে চাই, এবার কি আসলে বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? এইবার বিপিএল সালে আমি কাজ করি না একদমই। সো এইবার বিপিএলটা আমি মানে যদি ছোট ছোট জিনিসগুলো আমি হলে কি করতাম, কিছু জিনিস তো বেটার হবে, আপনি যে কোনো জিনিস কিন্তু আস্তে আস্তে বেটার হবে, কিন্তু এবারে যে খুব বেশি চেঞ্জ হয়েছে গতবার থেকে তা না। এবছর আপনার ভেন্যু কমেছে, 2টা ভেন্যু। ঢাকাতে 2বার খেলা হতো, একবারই হয়েছে, সিলেট হয়েছে ফুল খেলা। আপনার উইকেট ভালো খারাপ মিলে গত বছর আপনি যদি রানগুলো দেখেন, গত বছর আপনি যদি ম্যাচগুলো দেখেন, মানে ইট ওয়াজ ভেরি স্পোর্টিং উইকেট। সো আমার মনে হয় হয়তো বা গত বছরের ওইটা থেকে আর একটা ছোট্ট আপনাকে দিয়ে দিই, গত বছরের সব পাওনা যদি আপনি ধরেন, এই যে টিমের রাজশাহীর এত কথা শুনেছেন, মাঝে মাঝে চিটাগংয়ের কথা শুনেছেন, টোটাল পেমেন্ট বাকি আছে হলে গিয়া 2,20,00,000 টাকার মতো। এবছর তো একটা টিম আমরা টেক ওভার করেছি 12 কোটি টাকা দিয়ে। ব্যাপারটা বুঝতে পেরেছি। অন্যান্য টিমের টাকা পয়সা কি দিয়ে দিয়েছে? অন্য টিমের টাকা এখন আমি জানি না, এখনো তো বিকজ ওদের একটা সময় আছে, বিপিএল শেষ হওয়ার পরে 15 একটা গ্রেস পিরিয়ড আছে। সো আই এম শিওর, কিন্তু এবারে দেখা দরকার আর কি, যদি আপনি কম্পিউটার স্টাডি করেন, যেটা একা করতে হচ্ছে, এবার তো আমার পুরো বোর্ড ছিলাম 25 জন আমরা। অর্থাৎ দেখা বা জানার আসলে অনেক কিছু রয়েছে, অনেকক্ষণ ধরেই মাথায় ঘুরছিল, সেটা হচ্ছে ফারুক আহমেদের নাম আসলেই ডোন্ট কেয়ার, কারো কথায় পাত্তা দেয় না, এরকম নানান ধরনের বিশেষণে বিশেষায়িত করা হয় আপনাকে। তবে একই সঙ্গে আমরা বিভিন্ন সময় অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে যখনই বিসিবির কোনো ক্রাইসিস হয় তখনই ফারুক আহমেদের ডাক পড়ে, মানে বিসিবির ক্রাইসিস ম্যান বলা চলে ফারুক আহমেদ। তা মানে কিছুটা তো এক্সপিরিয়েন্স কাজ করে আমার সাথে, আমি তো ডেফিনেটলি যারা আছেন এখন তার মধ্যে হয়তো ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। আপনি বলেছেন যে আমি ক্রিকেট খেলেছি, ক্যাপ্টেন ছিলাম, চিফ সিলেক্টর, তারপরে ফাইনালি প্রেসিডেন্ট হয়েছিলাম, সো ওই জন্য হয়তো তারা চিন্তা করে, ফিল করে। আর আপনি যেটা বললেন আমাকে, আসলে গত বোর্ডেরটা আপনি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, বিকজ আমি কোনো সাহায্য সহযোগিতা, মানে প্রথম দিকে বুঝতাম যে এটা এরকমই, তারপর একসময় বুঝে গেছি যে এটা হবে না, তারা আমাকে কোনো দিকে হেল্প করবে না। আপনি জানেন গত বছর স্পন্সরশিপ এনেছিলাম প্রায় 9 কোটি টাকার মতো, এক সিঙ্গেল পেনি কেউ আনতে পারেনি, সব আমি এনেছি। সো ইসি তখন তো এই লোকগুলো তো কাজ করেছে 30 বছর ধরে, 25 বছর ধরে, 15 বছর ধরে বোর্ডে, তারা কিন্তু 1 টাকা আনেনি, ওটা ইন্টেনশনালি আনেনি, বিকজ যাই আনবে প্রেসিডেন্টের মানে নাম হবে। আচ্ছা গেল এই দিক। সো এই পুরো হ্যাঁ, ডিসিশন মেকিং আমি খুব স্ট্রং, ডিসিশন মেকিং। আপনি যদি আমাকে একটা প্রবলেমের কথা এই মুহূর্তে বলেন, তো সাথে সাথে আমি একটা রেমেডি দিতে পারবো আপনাকে, কিন্তু এটা কতটুকু মানে স্ট্রং হবে, লাভ হবে না, ভুল হবে না, ঠিক হবে এটা না, বাট আই ক্যান মেক ডিসিশনস ভেরি কুইকলি, উইচ ইজ একটা জিনিস। বিশ্বকাপের বিরতিই বলা চলে বাংলাদেশে এখন চলছে, বাংলাদেশ বিশ্বকাপে গেল না, তবে সেটা নিয়ে আসলে বিকল্প কোনো চিন্তা আছে, মানে ক্রিকেট ভীষণ বা ধরেন এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে সেটা নিয়ে আসলে আপনাদের? আমার মনে হয় যে এই সময়টা কাজে লাগানো দরকার, এবং প্রেসিডেন্ট ওই ওয়েতে চিন্তা করছেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট, এবং সে বলছেন যে আমরা এই সময়টা কি করতে পারি, এটা নিয়ে আমাদের মধ্যে 1-2বার আলাপ হয়েছে। সব একটা ভালো কিছু হবে এই সময়। সম্ভাব্য কি হতে পারে সেরকম সম্ভাব্য? আপনি মনে করেন আমাদের ন্যাশনাল টিম ইনভলভ করা, কোনো ডোমেস্টিক্যালি বা কোনো হয়তো বা আরও 2-3টা টিম বানিয়ে টপ নচ প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্ট করা। সো এটা একদমই আলোচনার পর্যায়ে আছে, এই মুহূর্তে আসলে আমি কিছু বলতে পারবো না। সব শিওরলি এই সময়টা বসে থাকবে। আপনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন বিসিবির এবং বিভিন্ন ভূমিকায়, সেই জায়গা থেকে সেই জায়গাগুলোকে যদি একপাশে সরিয়ে রাখি, বাংলাদেশ বিসিবিকে নিয়ে আসলে অনেক ধরনের অভিযোগ রয়েছে। তো আপনি যদি দর্শক বা ক্রিকেট প্রিয় একজন ব্যক্তি বা ক্রিকেট লাভার একজন ব্যক্তি হিসেবে আসলে এই সময় যদি আপনাকে বিসিবি সম্পর্কে 3টা ডিসিশন নিতে বলা হয়, সেটা কি হতে পারে? প্রথম হলো গিয়ে আর্থিক স্বচ্ছতা, যেটা আমি মনে করি যে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কেন? আপনি মনে করেন যে টাকাটা তো আমরা আসে, আমাদের একটা আইসিসি নিজস্ব ফান্ড, ব্যাংক ইন্টারেস্ট সব মিলে একটা ফান্ড আছে। এই ফান্ড থেকে যত টাকা আপনি সেভ করতে পারবেন, পুরো টাকাটা কিন্তু ঢুকবে ক্রিকেট। সেকেন্ড হলে গিয়ে আপনার মাঠ চাই, আমি ঢাকার মধ্যে অ্যাটলিস্ট 15 থেকে 20টা মাঠ চাই, যেই মাঠগুলোতে আপনার টেস্ট ভেন্যু চাই আমি অ্যাটলিস্ট 5টা। থার্ড মনে করেন যে আমি চাই যে এইজ লেভেলটা আরও স্ট্রংলি আগাক। অবশ্যই সেই বিষয়গুলো ইন ফিউচার হয়তো আমরা বাংলাদেশ ক্রিকেটে দেখতে পাবো। দর্শক এতক্ষণ যারা এখন মাঠে দেখেছেন, যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।